আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর পড়া নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা পরিবেশের 10 পাতা থেকে 15 পাতা পড়া প্রশ্নোত্তর সব দেখে নেবো। এর আগের 1 থেকে 9 পাতা হয়ে গেছে, যা যা দেখো নি ডিসক্রিপশনে কিংবা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, তোমাদের অনেক কাজে আসবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করবো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা দেখে নি। দেখো, পরিবেশে আজ আমরা পড়ব এক জীবের সঙ্গে অন্য জীবের সম্পর্কের প্রকৃতি, মিথজীবিতা। দেখো এখানে 1 2 3 4 5 5টা ছবি দেখতে পাচ্ছি। এখানে কি দেখা যাচ্ছে বলতো? একটা গরুর উপর বক, এখানে কিন্তু সাগর কুসুম, পিঁপড়ে, গন্ডার, আর এটা হচ্ছে সাগর কুসুম। এখানে আমরা কি বুঝতে পারছি আমরা একটু পরেই জানতে পারবো। দেখো, রোহন আর অমিত স্কুলে আসে ধান ক্ষেতের ধার ঘেঁষা মোড়াম রাস্তা ধরে। হঠাৎ রাস্তার পাশে একটা ধান ক্ষেতে নজর পড়ে রোহনের। লালচে সবুজ এক ধরনের পানা ভরে আছে ধান ক্ষেতটায়। পানাগুলো অন্যরকম দেখতে। রোহন অমিতকে বলল, এই ক্ষেতটা দেখেছিস? অন্য কোনো ক্ষেতে এরকম পানার মতো জিনিস চোখে পড়েনি তো। অমিত বলল, দাঁড়া, করিম চাচা আসছে, ওকে জিজ্ঞেস করি। ওদের কথার সাথে করিম চাচা বললেন, ওগুলো অ্যাজুলিও চাষ করা হয়েছে বাবারা। ধান খেতে অ্যাজুলিও চাষ কেন হবে চাচা? অমিত জানতে চাইল। ধান খেতে অ্যাজুলিও পানা চাষ করলে জমিতে আর সার দিতে হবে না। বিজ্ঞানী দিদিমণি ক্লাসে ঢুকতে রোহন জিজ্ঞেস করলো, অ্যাজুলি থাকলে জমিতে সার দিতে লাগে না কেন? তোমরা নিশ্চয়ই কোনো ক্ষেতে এমনটা দেখেছো। আসলে অ্যাজুলো এক ধরনের পানা। এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। তাতে অ্যাজুলার উপকার হয়, কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে, আর অ্যাজুলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয়। এতে দুজনের বোঝাপড়ায় দুজনের উপকার হয়। প্রকৃতিতে দেখা যায় এইভাবে দুটো জীব একে অপরের সাহায্যে বেঁচে থাকতে পারে। আবার এই ধরনের সম্পর্ক অনেক সময় দেখা যায় দুটো জীবের এই ধরনের সম্পর্ক কেবল একটা জীবের উপকার হচ্ছে, অন্য জীবের অপকার হচ্ছে। প্রকৃতিতে এই ধরনের সম্পর্ক যেখানে 2 বা তার বেশি জীব একে অপরের সাহায্য করে বেঁচে থাকে, সেটাকে বলা হচ্ছে মিথজীবিতা। তাহলে বোঝা গেল, দুটো জীব একে অপরের সাহায্যে বেঁচে থাকে, এটাকে মিথজীবিতা বলে। এরপরে দেখো রয়েছে মিথজীবী, জীব আর তাদের সম্পর্ক। এই 4টা তোমরা ভালো করে পড়বে। এখান থেকে পড়ার মধ্যে এটাই আছে, সেখানে তোমাদের অনেক কিছু প্রশ্ন লুকিয়ে আছে। গোবক এ একটা জীব, গরু এ একটা জীব। যে ছবিটা আমরা প্রথমে দেখেছিলাম সেটাই হচ্ছে। এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? গরুরা হাঁটার সময় ঘাসের মধ্যে থাকা নানা পোকামাকড় উড়ে যায়, যা গোবকের খাদ্য। অনেক সময় এরা আবার গরুর গায়ে বসা পোকাকেও খেয়ে দেয়। তাহলে এই ছবিটায় আমরা ফিরে আসি, দেখতে পাচ্ছি কখনো যখন গরুরা ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, অনেক পোকামাকড় উড়ে আসছে, তাই তো? এদের পায়ের ধাক্কায় ঘাসের মধ্যে থাকা পোকামাকড় উড়ে যায়। সেই উড়ে যাওয়া পোকামাকড় এই বকেরা খায়। আর বকেরা গরুদের কী উপকার করে? গরুদের গায়ে বসে থাকা পোকামাকড় তারাও খায়। তাহলে গরুদের উপকার হলো, গাটা পরিষ্কার হয়ে গেল, আর বকেদের উপকার হলো, বকেরাও খাবার পেয়ে গেল। এরপরে চলে আসছি আমরা পরের সম্পর্কটা। দেখো, সাগর কুসুম আর ক্লাউন মাছ। ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে। সে সাগর কুসুমের শত্রু। যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আবার সাগর কুসুম খাবারের পড়ে থাকা অংশ ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরাও সাগর কুসুমের শিকার হয়। তাহলে বোঝা গেল এই সাগর কুসুম আর ক্লাউন মাছ দুটোই একে অপরের সাহায্য নিয়ে
বেঁচে থাকছে। একজন কি করছে, শত্রুকে মাছকে আক্রমণ করতে বারণ করছে, তাড়িয়ে দিচ্ছে, আর একজন ওদের খাবারের ভাগ দিচ্ছে। পরে দেখে নেবো আমরা পিঁপড়ে আর জাপ পোকা। দেখো, পিঁপড়ে আর জাপ পোকা, এই সকল প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় পড়ে, তোমরা অবশ্যই ভালো করে এগুলো পড়বে। জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে। এই বর্জ্যের নাম হান্ডিউ। পিঁপড়ের খুব উপাদেয় খাবার এই হানিডিউ। আবার খাবারের জন্য পিঁপড়া জাপ পোকাদের লালন পালন করে, শত্রুর হাত থেকে বাঁচায়। এমনকি জাপ পোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়েও যায়। তাহলে পিঁপড়ে আর জাপ পোকা, পিঁপড়ের সঙ্গে জাপ পোকার হচ্ছে একটা সম্পর্ক এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, জাপ পোকারা শর্করা রস থাকে, আর শর্করা মানে চিনি, সেটা পিঁপড়া খুব খেতে পছন্দ করে। আবার এদের কি হচ্ছে, এরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে পিঁপড়েরা। এরপরে হচ্ছে গন্ডার, গোবক, শালিক। দেখো, গন্ডারও কিন্তু শালিকে যেরকম গরুর গোবক ছিল, সেরকম গন্ডারও কিন্তু সেরকম থাকে। গন্ডারের পিঠে বসা, গন্ডারের চামড়ার মধ্যে এঁটুলি খেয়ে গন্ডারের স্বস্তি দেয়, পরিবর্তে শালিকরা এঁটুলি খাবার হিসেবে পায়। বোঝা গেছে? এইখানে যে গন্ডারের গায়ে যে পোকা থাকে, সে পোকারা হচ্ছে এই শালিকদের খাবার। শালিকরা খাবার পাচ্ছে আর গন্ডারও স্বস্তি পাচ্ছে। এরপরে কে দেখিনি, এরপরে রয়েছে সাগর কুসুম আর সন্ন্যাসী কাঁকড়া। দেখো, এখানে কি বলেছে, সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশটা নরম, তাই সে বাসা বাঁধে কোনো মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে। আর সন্ন্যাসী কাঁকড়ার পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাঁকড়ার দেহ যখন বাড়ে, সাগর কুসুম খোলস সদ্য সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে। সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টেকেলসের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে। সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুমও সেই খাবারের ভাগ পায়। তাহলে এই যে ছবিটা দেখেছিলাম, সাগর কুসুম আর সন্ন্যাসী কাঁকড়া একে অপরের সাহায্য নিয়ে বেঁচে থাকে। এইভাবেই আজকের পড়াটা শেষ করছি। প্রশ্নগুলো হচ্ছে এইরকম, কয়েকটা মৃতজীবী প্রাণীদের উদাহরণ দাও, তারা কিভাবে একে অপরের সাহায্য নিয়ে বেঁচে থাকে সেগুলো উদাহরণ দাও। কে খায় কাকে খায়? 12 পাতার প্রশ্ন। পরাগ বলল, জানেন স্যার, কাল রাতে আমাদের বাড়িতে শেয়াল এসেছিল, মুরগি নিয়ে গেছে। শেয়াল কি মুরগি খায়? স্যার বললেন, হ্যাঁ, শেয়াল ছোট ছোট পাখি, বড় ইঁদুর, এইসব ছোট ছোট প্রাণীদের খায়। এমনকি ছোট ছাগল, ভেড়াদের একলা পেলে ধরে খেয়ে নিতে পারে। আমির বলল, বন বিড়ালও স্যার ছোট ছোট প্রাণীদের খায়। আমার মামার বাড়িতে খুব বন বিড়ালের উপদ্রব, ওখানে অনেক বন বিড়ালকে খট্টাস বলে। খট্টাস হাঁস মুরগি নিয়ে যায়। এরকম আরও অনেক প্রাণী আছে যারা অন্য প্রাণীদের খায়, তারা মাংসাশী। আবার কিছু প্রাণী আছে যারা লতা পাতা ঘাস ফুল ফল খেয়ে বেঁচে থাকে, এরা তৃণভোজী। দেখো, এখান থেকে প্রশ্ন হতে পারে, মাংসাশী প্রাণী কাদের বলে, তৃণভোজী প্রাণী কাদের বলে? যারা অন্য কোনো প্রাণীদের ধরে খায় তারা হলো খাদক। খাদকরা যাদের খায় তারা হলো খাদ্য। তাহলে এখান থেকে 3 নম্বর প্রশ্ন, খাদক বলতে কি বোঝো আর খাদ্য কারা? এবার দেখো, এই যে ছবি আছে, এই ছবিতে এখানে 3টে প্রাণীর নাম লেখা রয়েছে, ছবি দেওয়া রয়েছে, তোমাদের নামটা লিখতে হবে। চলো তোমাদের আমি একটুখানি সাহায্য করে দিচ্ছি। এটা হচ্ছে শেয়াল, এটা হচ্ছে বন বিড়াল, এটা হচ্ছে হরিণ। দেখে নাও, এটা তোমরা অবশ্যই দেখেছো। এরপর দেখো একটা ছক আছে, ছকটা আমরা ঠিকভাবে পূরণ করার চেষ্টা করব। দেখো, এখানে বেশ কিছু প্রাণীর নাম দেওয়া আছে যারা হচ্ছে খাদক। তুমি এদের কোথায় দেখেছো সেটা লিখতে হবে, আর এইসব প্রাণীদের খাদ্য কি কি সেটাও লিখতে হবে। শিয়াল আমরা কোথায় দেখেছি? মাঠে, ঝোপঝাড়ে, গর্তে। এদের খাদ্য কি? মুরগি, ইঁদুর, ছোট পাখি, ছাগল, ভেড়া, হাঁস। গোসাপ কোথায় দেখেছি? জলে বা গর্তে। এদের খাদ্য কি? সাপ, ইঁদুর, মাছ, মুরগির বাচ্চা, ব্যাঙ, এগুলো। খট্টাস বা বন বিড়াল, এদের কোথায় দেখেছো? বন জঙ্গলে এদের দেখা যায়। এরা কি খায়?
কলা, অন্যান্য ফল, হাঁস, মুরগি এগুলো খেতে পারে। কেউটে সাপ কোথায় দেখা গেছে? মাঠে দেখতে পেয়েছি। এরা পাখি, ইঁদুর, ব্যাঙ, মাছ এগুলো খায়। দাঁড়ার সাপ এরা কোথায় দেখতে পেয়েছ? মাঠে, ঘরের চালে দেখতে পাওয়া যায়। এরা ইঁদুর, ব্যাঙ, মাছ এগুলো খায়। টিকটিকি কোথায় দেখা গেছে? ঘরের দেওয়ালে দেখা গেছে। এরা পোকামাকড়, ফড়িং, আরশোলা এগুলো খায়। 7 নম্বরে দেখো মাকড়সা। মাকড়সা গাছে, ঘরের কোণে দেখা যায়। এটা ছোট ছোট পোকা খায়। 8 নম্বরে দেখো ব্যাঙ। এদের ঘরের কোণে, মাঠে, জলে দেখা যায়। এটা ছোট পোকা খায়। 9 নম্বরে লিখে দিচ্ছি ভাম। এরা জঙ্গলে ঝোপে ঝাড়ে থাকে। এরা হাঁস মুরগি খায়। আর 10-এ বলছি হরিণ। এইমাত্র ছবি দেখলাম, বনে থাকে, কাঠ পাতা খায়। ঠিক আছে? দেখো, যদি এরকমভাবে তোমরা ছকটা পূরণ করতে পারো, এখান থেকে অনেক প্রশ্ন থাকতে পারে। কোনো পশুর নাম দিয়ে দিল, সে কোথায় দেখেছো বা কি তাদের খায়, এটা এখন প্রশ্ন থাকতে পারে। এখান থেকে তোমরা 10 রকমভাবে প্রশ্ন তৈরি করতে পারো। এরপর আমরা পড়াটাকে আরও একটু এগিয়ে নিয়ে যাবো। দেখবো সেখানে কী পড়া রয়েছে। 12 পাতা পড়া শেষ হয়েছে, আমরা 13 পাতার দিকে এগিয়ে যাচ্ছি। দেখো 13 পাতায় কী রয়েছে একটু ভালো করে দেখব। পরজীবিতা, অন্য জীবের দেহে বাসা বাঁধা ও বেঁচে থাকা। কিছু কিছু জীব আছে যারা অন্য জীবের দেহে বাসা বাঁধে। যেমন দেখো উকুনের, তাই তো? অনেক বড় করে দেখানো হয়েছে উকুনের ছবিটাকে। তবে দেখো, তহমিনা স্কুলে এলো ন্যাড়া হয়ে। সবাই অবাক, জিজ্ঞেস করছে কিরে মাথা ন্যাড়া কেন, কি হয়েছে? এর মধ্যে দিদিমণি ক্লাসে এসে গেছেন। দিদিমণি জিজ্ঞেস করলো, তহমিনা তোমার মাথার চুল কেটে ফেলেছো কেন? তহমিনা বলল, মাথায় উকুন হয়েছিল দিদি, তাই মা চুল কেটে দিয়েছে। আশপাশ থেকে কয়েকজন বলে উঠলো, উকুন তো আমাদেরও হয়েছিল দিদি। দিদি জিজ্ঞেস করলো, তোমরা কি জানো উকুন আসলে কি? দেবা বললো, ও তো ছোটো ছোটো, ওই তো ছোট ছোট কি জানো মা, মাথার চুল থেকে বেছে বেছে নিয়ে নখে টিপে করে মেরে ফেলে। উকুন আসলে এক ধরনের পোকা। দেখো উকুন কি? উকুন এক ধরনের পোকা, আমাদের মাথায় এরা বাসা বাঁধে। আর এদের খাবার কি জানো? এদের খাবার হচ্ছে আমাদের রক্ত। তাহলে উকুন কি, কোথায় বাঁধা বাঁধে, এদের খাবার কি, এখান থেকে আমরা জানতে পেরে যাব। দেখো তারপর কি বলছে, মায়া বলল, তাহলে তো এটা আমাদের ক্ষতি করছে। ক্ষতি করছে তো, উকুন আসলে আমাদের উপরে নির্ভর করে বেঁচে থাকে, তাই এরা পরজীবী। এখান থেকে আরও একটা প্রশ্ন থাকতে পারে, পরজীবী কাদের বলে, উদাহরণ দাও। এরপর দেখো কি বলছে, এরা পরের ওপর নির্ভর করে বেঁচে থাকে, তাই এদের পরজীবী বলে, তাই না? ঠিক তাই দিদি, এই পরজীবীরা খালি মানুষের দেহে বাসা বাঁধে? খুব ভালো প্রশ্ন করেছো। পরজীবীরা মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর দেহ বাসা বাঁধে, এমনকি গাছেদের দেহ পরজীবীরা বাসা বাঁধে। হলুদ রঙের নরম তারের মতো দেখতে এক ধরনের লতা, কুলগাছ বা নানা রকম গাছের উপর দেখা যায়। এরা গাছের উপর হয়, তাদের দেহ রস শুষে নেয়, দিয়ে বেঁচে থাকে। এই লতা রং হলুদ রঙের বলে একে স্বর্ণলতা বলা হয়। এরকম বেশ কিছু পরজীবী কোথায় বাসা বাঁধে আর তাদের লক্ষণ কি, এটা নিয়ে একটা চার্ট তৈরি করা আছে, তোমরা এটা দেখে নাও। যক্ষার জীবাণু, এরা এক ধরনের পরজীবী। কোথায় থাকে? ফুসফুস, হাড়, নানা অঙ্গে থাকে। এদের লক্ষণ কি কি দেখে বোঝা যাবে? জ্বর, দেহের ওজন কমে যাচ্ছে ও কাশি হচ্ছে। ফিতাকৃমি, এটা পাকস্থলী, অন্ত্র, পেশি, মস্তিষ্ক যকৃতে থাকে। এর লক্ষণ কি? এর লক্ষণ হচ্ছে দুর্বলতা ও খিঁচুনি। ম্যালেরিয়ার জীবাণু যকৃৎ, লোহিত রক্তকণিকায় থাকে। এদের লক্ষণ কি? জ্বর, দুর্বলতা, রক্তাল্পতা, দুর্বলতা। আমাশয় অন্ত্রে থাকে, এটা বারে বারে পাতলা মলত্যাগ, শরীরে জলের ঘাটতি এগুলো হয়। তারপর বলছি উকুন কোথায় থাকে? মাথার চুলে থাকে, এটা শরীরে রক্ত শুষে নেয়। টাইফয়েডের জীবাণু রক্তকণিকায় থাকে। দেহের জ্বর, ওজন কমে যাওয়া, পাতলা মলত্যাগ এগুলোই হয়। দেখ, অন্যান্য প্রাণীদের ওপর মানুষ যেভাবে নির্ভর করে, প্রথম হচ্ছে খাবারের জন্য। তমালের খুব কাশি হচ্ছিল। শরীর বলল, কিরে ওষুধ খাচ্ছিস না কেন? খাচ্ছি তো, মা আমাকে প্রতিদিন তুলসী পাতা, মধু দিয়ে খাওয়াচ্ছেন। মধু তো আমি এমনিই খাই। পাশেই ছিল আমিনুল, বলল, কিন্তু মধু কোথা থেকে পাওয়া যায় জানিস কি? না রে, তুই জানিস নাকি? আমিনুল বলল, আমাদের গ্রামের বাড়ি সুন্দরবনে,
সেখানে মৌচাক দেখেছি। মৌলিরা মৌচাকে ধোঁয়া দিয়ে মৌমাছিদের মৌচাক থেকে তাড়িয়ে মধু জোগাড় করে। দেখো, এটা পড়ে আমরা এখান থেকে বুঝতে পারবো কিভাবে মধু সংগ্রহ করা হয়, কারা মধু সংগ্রহ করে। শরীফ বলল, মৌচাক তো আমাদের বাড়ির পাশের গাছেই দেখেছি। তোমরা নিশ্চয় কেউ কেউ মৌচাক দেখেছ। এবার এসো আমরা মৌচাক আর মৌমাছির ছবি দেখি। ঠিক আছে? তারপরে বলছে, মধু ছাড়াও ডিম, মাংস, দুধ এসবও তো আমরা পাই প্রাণীদের থেকে। আর দুধ থেকে নানান খাবার তৈরি হয়, ঘি, মাখন, দই, ছানা, ঘোল ইত্যাদি। তারপর একটা চার্ট দিয়েছে। চার্ট থেকে আমরা কি করতে পারি, চলো সেটা একটুখানি ভালো করে আমরা বুঝে নিই। দেখো, আমরা এইখানে রয়েছে যে চারটা খাবারের নাম, কয়েকটা খাবারের নাম রয়েছে, আরও দুটো তুমি লিখতে পারো। এখানে লিখেছে কোন প্রাণী থেকে খাবার পাওয়া যায় সেটা লিখতে পারো, একের বেশি নামও লিখতে পারো। যেমন হচ্ছে মধু, মধু তো আমরা মৌমাছির কাছ থেকেই পাই। মাংস, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া মাংস খাই। ডিম, ডিম আমরা তো হাঁস মুরগির কাছ থেকে পেয়ে থাকি। এবার ধরো যোগ করে দিচ্ছি ছানা, ছানা আমরা কোথায় পাই, গরু বা মোষের দুধ থেকে পাই। আচ্ছা, দুধও তো এক ধরনের খাবার, কোথেকে পাই, ওটা আমরা গরু বা মোষ থেকে পাই। দেখো, পরপর পরপর কীরকমভাবে ছকটা পূরণ করতে হয় তোমাদের বলে দিলাম। কয়েকটা খাবারের নাম বলো, আর সেই খাবারগুলো আমরা কোন কোন প্রাণীর কাছ থেকে পাই সেগুলো উল্লেখ করো। এরকম প্রশ্ন থাকতে পারে। এরপরে কি আছে দেখো, জামা কাপড়ের জন্য, এতক্ষণ পড়ছিলাম খাবারের জন্য, এবার হচ্ছে জামা কাপড়ের জন্য। আমরা জামা কাপড়ের জন্য অন্যান্য প্রাণীদের উপর কীরকমভাবে নির্ভরশীল সেটা এখানে আলোচনা করা হয়েছে। সেদিন ক্লাসে দিদিমণি বললেন, আমার শাড়িটা কি দিয়ে তৈরি বলো তো? তনুশ্রী বলে উঠল, সুতির শাড়ি। লিপি চটজলদি বলে উঠল, না রে, সিল্কের, দেখছিস না কেমন চকচক করছে। দিদিমণি বলল, ঠিক বলেছ, কিন্তু তোমরা কি জানো সিল্ক কোত্থেকে পাওয়া যায়? রুকসানা বলল, গাছ থেকে দিদি, আমি তো পড়েছি তুলো গাছ থেকে পাওয়া যায় তুলো, আর তুলো দিয়ে তৈরি হয় সুতো। দিদি বলল, তুলো থেকে তৈরি হয় সুতো, কিন্তু লিপির তড়িঘড়ি হাত তুলে উঠে বলল, আমি বলবো দিদি, সিল্ক পাওয়া যায় রেশম মত থেকে। দেখো, এখানে একটা প্রশ্ন থাকতে পারে, সিল্ক আমরা কোথা থেকে পাই? সিল্ক পাই আমরা রেশম মত থেকে। কি করে জানলি? লিপি বলল, মালদায় আমার মামার বাড়িতে গিয়ে দেখেছি দিদি, রেশম মথের চাষ, রেশম মথের গুটিও দেখেছি দিদি। তনুশ্রী জিজ্ঞেস করলো, রেশম মথ দেখতে কেমন? দিদি বলল, এই যে রেশম মথের ছবি দেখো, দেখো এটা হচ্ছে রেশম মথের ছবি। তনুশ্রী, রুকসানার সঙ্গে তোমরাও দেখে নাও। রুকসানার কথা তো জানলাম, এবার এসো দেখি তোমরা লিখে চেষ্টা করো যে কাপড় তৈরির উপাদান কি কি হতে পারে, আর সেগুলো কোন কোন প্রাণী থেকে আমরা পেতে পারি। যেমন দেখো, রেশম, রেশম আমরা রেশম মথ থেকে পাই। উল, উল আমরা ভেড়ার লোম থেকে পাই। সিল্ক, সিল্ক আমরা রেশম মথ থেকে পাই। সুতো, সুতো আমরা কিন্তু রেশম মথ থেকে পেতে পারি। ঠিক আছে? এইভাবে আমরা এই ছকটা পূরণ করলাম। ভালো করে তোমরা দেখে নাও। এবার আমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যাব। দেখো, এখানে রয়েছে আমরা ওষুধের জন্য কিভাবে প্রাণীদের উপর নির্ভর করতে পারি। জাহানারা ক্লাসে দিদিমণিকে জিজ্ঞেস করলো, দিদি, টিভিতে দেখলাম লিভার অয়েলের বিজ্ঞাপন দেখাচ্ছে, ওটা কি দিদি? ওটা আসলে কড, হাঙরের মতো কিছু সামুদ্রিক মাছের লিভার, অর্থাৎ যকৃৎ তেল। তোমরা নিশ্চয়ই পাঁঠা বা মুরগির মেটে খেয়েছ, ওই মেটে হলো আসলে পাঁঠা বা মুরগির যকৃৎ। দেখো, এখান থেকে তোমাদের একটা শূন্যস্থান পূরণ দিতে পারে বা প্রশ্ন থাকতে পারে, পাঁঠা বা মুরগির যকৃৎ আসলে কি, যকৃৎ মেটে আসলে কি? মেটে হলো আসলে যকৃৎ। ঠিক আছে? এরপরে ওই যকৃৎ তেলে কি থাকে? যকৃৎ তেলে থাকে ভিটামিন। ভিটামিন কি দিদি? দেখো,
এখানে দুটো প্রশ্ন হবে, যকৃতের তেলে কি থাকে? যকৃতের তেলে ভিটামিন থাকে। আর ভিটামিন কি? এখানে একটা প্রশ্ন তোমাদের জন্য তৈরি করা হচ্ছে। বি ভিটামিন হলো আমাদের খাবারের অত্যন্ত দরকারি উপাদান। আমাদের দেহের ভিটামিনের অভাবে নানা রকম রোগ হয়। যেসব সামুদ্রিক মাছের যকৃতে ভিটামিন এ ডি থাকে। অগ্নি এতক্ষণ মন দিয়ে শুনছিল, জিজ্ঞেস করলো ভিটামিন এ ডি এদের কাজ কি? আমাদের হাড় দাঁত মজবুত করতে এই দুটো ভিটামিন কাজে লাগে। কড মাছের যকৃৎ তেল ভিটামিন এ পাওয়া যায় আর ডি পাওয়া যায়। তাছাড়া ভিটামিন এ আমাদের চোখ সারাতে ভালো লাগে। এবার দেখো একটা ছক রয়েছে, এই ছকটা থেকে পড়বো। ওষুধের নাম কোন প্রাণী থেকে পাওয়া যায়, কি কাজে লাগে? কড লিভার অয়েল কোথেকে পাওয়া যায়? কড মাছ হাঙর থেকে পাওয়া যায়। ভিটামিন পাওয়া যায় এটা, যা শরীরে আমাদের খুবই দরকারি। 2 নম্বর হচ্ছে চোখের ওষুধ আমরা মৌমাছির হুল থেকে পাই, চোখের রোগ সারাতে কাজে লাগে। আর বিষের ওষুধ সাপের বিষ থেকে পাই, সাপে কামড়ানোর ওষুধ। দেখো এভাবে তোমাদের 14 পাতার 15 পাতা পড়িয়ে দিলাম। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আগামী দিনে গোটা বইটা পড়াবো। চ্যানেলটাকে সঙ্গে রাখো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।